তোমার কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তো। দেখো কিছু হয়েছে সেটা তো আমি বুঝতেই পারছি, না হলে ওখানে সবাই আনন্দ করছে, তুমি হঠাৎ এখানে আলাদা দাঁড়িয়ে কেন? এই কথা ছিল তো যে আমি আর তুমি সবসময় একসঙ্গে থাকবো। তুমি তো বলেছিলে তুমি সবসময় আমার সঙ্গে কি থাকবে। হয়েছে রঞ্জা পিসি? কোথায় কি হয়েছে? কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। একটা মুহূর্ত যশকে ফোন ছাড়া থাকতে দিচ্ছিল না, সব সময় ফোনে ছিল আমার সামনে। আমি সত্যি নিতে পারছিলাম না। তাই বলেছে? আমি ফোনে শুনতে পাচ্ছিলাম স্যার, আমি আন্দাজ করতে পারছিলাম এরকমই কিছু একটা বলছিল ফোনেও যশকে। আমার না তখন থেকে শরীরটা খারাপ করছিল, আমার নার্ভ ফেল করতে শুরু করে, আমার দম বন্ধ হয়ে আসছিল, আমি আর সহ্য করতে পারছিলাম না। কিন্তু তবু আমি নিজেকে খুব শক্ত রাখার চেষ্টা করেছিলাম। আমি আমি নিজে শক্ত হয়ে শুধুমাত্র হেরে যাব না বলে আমি নিজের হাতে যশকে সাজিয়ে অবধি দিয়েছি। কিন্তু তারপর যখন ফাইনালি চলে যাচ্ছিল না সেজে গুজে, ওর মাকে বলে যখন চলে যাচ্ছিল, তখন একটা ফোন আসে, শাবনামেরই বোধ হয়, শাবনামেরই একটা ফোন আসে নাকি রঞ্জন, আমার মনে নেই, শাবনামের আমার মনে হয়। আর তখন আমার একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল, আমার দম বন্ধ হয়ে আসছিল, আমি মনে হচ্ছিল আমি এক্ষুনি মরে যাবো, আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি না তখন আর নিজেকে ঠিক রাখতে পারিনি, আমার মনে হচ্ছিল যশ তো চলে যাচ্ছে আমার থেকে, আমাকে ছেড়ে অনেকটা দূরে চলে যাচ্ছে, আমাকে তো ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে। আমি নিজেকে না ধরে রাখতে পারিনি। আর একটা থট মাথায় এসেছিল যে ডিভোর্স দিয়ে ও যদি একা থাকতো, তাও আমি জানতাম যে যশ কোথাও একটা আছে, একা আছে, হয়তো কোনো না কোনো দিন আমাদের দুজনের মধ্যে একটা বোঝাপড়া হয়ে যেতে পারে, সবটা ঠিক হয়ে যেতে পারে, আমার মনে একটা আশা ছিল। কিন্তু তা তো নয়, ও তো ডিভোর্স দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে চলে যাচ্ছে। আমি কিছুতে এটা মেনে নিতে পারছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল। বিশ্বাস করুন স্যার, যশ যাতে সুখী হয় আমি তার জন্য আমার যা যা করার আমি করেছিলাম। আমি বিনা কোনো কন্টেস্ট করে ওকে ডিভোর্স পেপারে সই করে দিয়েছিলাম। চাইলে তো কন্টেস্ট করতেই পারতাম, বলুন, আমি করতে চাইনি। কিন্তু তারপরেও যখন ফাইনালি বিয়ে করতে বেরোচ্ছিল না, আমি জানি না আমি কি করেছি, আমি জানি না, আমি মনে করে বলতে পারবো না কি হয়েছে, কি করেছি। সরি, ভেরি সরি, আমি আপনাদের সবাইকে খুব ভুগিয়েছি স্যার। না না, আপনি যে সব খোলাখুলি বললেন এর জন্যই আপনাকে ধন্যবাদ জানাই। আর ছেলেটাকে দেখুন না, আমরা এখানে ইন্টারোগেট করতে পারি বলেই তো ও অ্যাবসকন্ড করে গেল। ও অ্যাবসেন্ট করেনি, অ্যাবসকন্ডও করেনি স্যার। আমি বলছি, ওর তো বিয়েটা সেই রাতেই হওয়ার কথা ছিল, কিন্তু নিজের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে গেছে, সেটাও আমার সাথে। স্বাভাবিকভাবেই ওকেই নিয়ে আসতে হয়েছে হসপিটালে। ছুটির দিন, ডাক্তার কিছু ছিল না, ওকেই নিজের হাতে ট্রিটমেন্ট করাতে হয়েছে। তাই জন্য ও তো সময় মতো বিয়েটাতে অ্যাটেন্ড করতে পারেনি। কিন্তু তারপর যখন দেখেছে আমি স্টেবল আছি, তখন ও বুঝেছিল যে আপনারা আসবেন, বাপি আসবেন, আপনারা ইন্টারোগেট করতে পারেন। সেই করতে গিয়ে হয়তো পুরো রাতটাই কাভার হয়ে যেতে পারে, ওর সময় মতো পৌঁছানো নাও হতে পারে। তাই জন্য কোনো রিস্ক নেয়নি, আমি শুনেছি। ও বোধহয় ওয়াশরুমের জানলা দিয়ে পালিয়ে গেছিল না বাপি? আমি বুঝেছি ও কোনো রিস্ক নিতে চায়নি।
ও খুব ডেসপারেট হয়ে গেছিল স্যার। শবনমের কাছে পৌঁছানোর জন্য হি ক্যান গো টু এনি এক্সটেন্ট, হি ক্যান ডু এনিথিং। আর বললাম তো স্যার, যশ এরকমটা নয়। ও নিজে যতটা না করতে পারে তার থেকে অনেক বেশি শবনম ওকে দিয়ে করাতে পারে। আমি বললাম না আপনাকে, সারাটা দিন ও ফোনে যশকে ইনস্ট্রাক্ট করে গেছে, মনিটর করে গেছে। শবনম ওকে পাওয়ার জন্য যা খুশি করতে পারে স্যার। আমি শিওর, আমি 100% শিওর যে শবনমের ইনস্ট্রাকশনেই ও পুরো বিষয়টা করেছে। এক মিনিট, আপনার তো তখনও পুরোটা সেন্স আসেনি, তাহলে আপনি এগুলো জানলেন কি করে? হ্যাঁ, আমি সেন্সে ছিলাম না। আমি হয়তো খানিকটা অনুমানের ভিত্তিতেই বলছি, কিন্তু স্যার আমি যে যে ঘটনাগুলো যতদূর জানি আমি তার বেসিসেই আপনাকে কথাগুলো বলছি। আপনার মনে হতেই পারে যে এগুলো সঠিক তথ্য নয়, কিন্তু আমার মনে হয় এই তথ্যগুলো সঠিক। এই ঘটনাটাই ঘটেছে। শবনম খুব ডেসপারেট হয়ে গেছিল। ও যে কোনো মূল্যে যশকে পেতে চাইছিল। শবনম যে কোনো মূল্যে এই বিয়েটা করতে চেয়েছিল। আমি জানি স্যার, আমি শিওর। আপনি ভেবে দেখুন স্যার, একটা মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, যে কিনা ওর এক্স ওয়াইফ। তাকে ডিভোর্স করে মাত্র কয়েকদিনের মধ্যে সে আর একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, আর সেই মেয়েটার ইনস্ট্রাকশন অনুযায়ী ও কাজ করছে। একবার সে ভেবে দেখলো না যে আমার মেয়েটা কতটা স্টেবল। হ্যাঁ, এমনকি ও যাওয়ার সময় আমার মেয়েকে একবার বলে গেল না যে পুলিশ ওর জন্য ওয়েট করছে, ওর সঙ্গে কথা বলবে বলে। এটা তো একটা সৌজন্য। ও জাস্ট পালিয়ে গেল। আপনারা এর এগেনস্টে কোনো অ্যাকশন নেবেন না স্যার? দেখুন, আমাদেরকেও তো সব দিক বিবেচনা করেই কাজটা করতে হয় না। আপনার মেয়ে তো আফটার অল ডিভোর্সে কনসার্ন দিয়েছিলেন, সেই অনুযায়ী ওনাদের ডিভোর্সটা হয়। তারপর ছেলেটি বিয়ে করতে গেছে এবং ওনাকে নেমন্তন্ন করেছে। উনি না যেতেও পারতেন, কিন্তু উনি গেছেন, গিয়ে পেনটা নিয়েছেন। আবার দেখুন, উনি যখন হসপিটালাইজড হলেন, ছেলেটা কিন্তু ওনাকে ছেড়ে চলে যায়নি, নিজে চিকিৎসা করেছে। আপনি এখন ওর হয়ে কথা বলছেন স্যার? আমার মেয়েটার এই অবস্থা দেখেও আপনি ওর হয়ে কথা বলতে পারছেন? আমার মেয়েটাকে এই অবস্থায় পৌঁছলো কে? হ্যাঁ, কার জন্য আমার মেয়েটার এই অবস্থা? আপনি উত্তেজিত হবেন না, প্লিজ প্লিজ। আমাদেরকে আমাদের মতো করে কাজটা করতে দিন। দেখুন, আপনি আমাকে ইনস্ট্রাক্ট করলেই তো আমি আপনার মতো করে কাজটা করতে পারবো না। আই এম সরি স্যার, আমার মেয়ের এই অবস্থা দেখে আমি নিজেকে সামলাতে পারছি না, সেই জন্য আমি জাস্ট সেই কারণে আপনাকে এই কথাগুলো বলেছি। আর আমি এও চাই যে ওর একটা এমন শাস্তি হয় যাতে ও আর অন্য কোনো মেয়ের এই সর্বনাশ না করতে পারে। আপনার কি মনে হয় স্যার ও শবনমকে ভালো রাখবে? না স্যার, না। এমন যার চরিত্র, এমন যার স্বভাব, সে ঠিক দেখবেন আর একটা কোনো মেয়েকে ঠিক ছুটিয়ে নেবে। আমি শুধু আমার মেয়ের জন্য আপনাকে এই কথাটা বলেছি স্যার, এছাড়া অন্য কোনো কিছু না। আচ্ছা, আমি কি আপনাকে কোনো ইনস্ট্রাকশন দিতে পারি? হ্যাঁ, আমার কি সে অধিকার আছে? না না স্যার, সে অধিকার আমার নেই। প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না স্যার, আমি আমার মেয়ের জন্য যা করবার করেছি। না না, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। দেখুন, আমরা তো ছেলেটির সাথেও কথা বলবো। উনি যা যা বললেন সেই পয়েন্টগুলো নিয়েও আলোচনা করব, চিন্তা করবেন না। আপনি আমাদের একটা কমপ্লেন করেছেন, আমরা তার এনকোয়ারিতে এসেছি। একটু সময় দিন, ভরসা রাখুন, উইল ডেফিনেটলি ডু সামথিং। আচ্ছা, আপনি এখন বিশ্রাম নিন, ঠিক আছে? আপাতত যা যা জানার আমি জেনে নিলাম। এখন আমি আসছি। হ্যাঁ, আসছি। স্যার, স্যার, আমরা কিন্তু খুব ভরসা করে আছি যে আপনারা একটা খুব কড়া স্টেপ নেবেন, মানে এমন স্টেপ যাতে ওই ছেলেটার জীবন, কেরিয়ার সবকিছু একেবারে তছনছ হয়ে যায়। না না না, দেখুন, আমরা কিন্তু কারো জীবন বা কেরিয়ার তছনছ করার জন্য এখানে নেই। আমরা চেষ্টা করি অপরাধীকে খুঁজে বের করবা, তারপরে আইনের মতো করে তাদেরকে শাস্তি দেয়। আপনি আমাদের কাজটাকে এইভাবে দেখবেন না, প্লিজ। আমাদেরকে আমাদের মতো কাজ করতে দিন। থ্যাংক ইউ। আমি জানি তোমার কি হয়েছে রঞ্জা পিসি। কি জানিস? তুমি কি ভেবেছো
আমরা সবাই ভুলে গেছি ইকবাল মামাকে। আমাদের কারোর ইকবাল মামার মুখ মনে পড়ছে না। আর যদি ইকবাল স্যার থাকতো তাহলে সবকিছু পূরণ হতো, যেটুকু অপূর্ণ ছিল সেটুকুও পূরণ হয়ে যেত। যে নেই তার কথা বলে কি লাভ বলতো? কে বলেছে ইকবাল মামা নেই? ইকবাল মামা তো আমাদের সব বিষয়ের মধ্যে আছে। এই যে আমরা স্বপ্ন দেখি, তার মধ্যে ইকবাল মামা আছে। এই যে আমরা লড়াই করি, তার মধ্যে ইকবাল মামা আছে। আর যদি ইকবাল মামা না থাকতো তাহলে তো আমরা স্বপ্ন দেখতেই পারতাম না। ইকবাল মামা না থাকলে তো আমরা লড়াইও করতে পারতাম না। আজ ইকবাল মামা আছে বলেই না আমরা জীবনটাকে অন্যভাবে ভাবতে পারি। সবকিছু আমার একার ঘাড়ের ওপর ফেলে দিয়ে ড্যাং ড্যাং করে চলে গেছে। ওকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। খুলে বললে না কেন মা? তোমার উপর যা যা হয়েছিল তুমি সমস্ত কথা তো বলতে পারতে ওনাকে। যেটুকু বলার সেটুকুই বলেছি বাপি। সবটা যদি বলতাম তাহলে উনি বলতেন ডিভোর্সটা হয়ে ভালোই হয়েছে। না না, ডিভোর্সটা তো ওরা জোর করে করিয়েছি। সেটা বলা যেত না বাপি। আমি বিনা কন্টেস্টে সইটা করে দিয়েছি। আমি তো চাইলে বাধা দিতে পারতাম, কন্টেস্ট করতে পারতাম, করিনি তো। স্বেচ্ছায় সই করেছি। তাহলে ওরা কোথায় আমাকে জোর করলো বলো? যেটুকু বলার সেটুকু বলেছি, ঠিকই বলেছি। শাস্তি হবে ছেলেটার। বিয়েটা আটকানো যাবে? বিয়েটা আটকানো গেলে ওর মনটা তো আটকানো যাবে না বাপি। মনে মনে তো শাবনামেরই। ওর মনটা তো শাবনামের কাছেই পড়ে থাকবে। আর বিয়েটাই এক রাতের জন্য আটকে কি লাভ? যে বিয়েটা হওয়ার সেটা আজ হলেও হবে, 1 বছর পরে হলেও হবে। কখনো না। 1 বছর পরে ওর এই দম আর থাকবে না। মেয়েটাও কেটে পড়বে। তোমার মুখে মেয়েটার সম্পর্কে যা শুনেছি, ওর পক্ষে সেটা করাই স্বাভাবিক। জানি না বাপি। যশ যখন চলে গেছে তখন হয়তো কালকে বিয়েটা হয়েই গেছে। আমি বলতে পারবো না। আমার কোনো বন্ধু বান্ধব তো কাল যেতে পারেনি এই ঘটনার পর। সবাই আটকে পড়েছিল। শাবনামের বন্ধু আর আমার বন্ধু এখন আলাদা হয়ে গেছে বাপি। তাই ওদের থেকে কোনো কিছু জানার কোনো সম্ভাবনা নেই। তবে যশ যখন পালিয়েই গেছে তখন আমার মনে হয় বিয়েটা আর আটকে নেই। বিয়েটা হয়েই গেছে বাপি। ওই দেখো, আচ্ছা আজকে এত আনন্দের দিনে রঞ্জাপা তুমি যদি চোখের জল ফেলো তাহলে কি করে কি হয় বলো তো? আমাদের ভালো লাগে বলো তো? শাবনাম দিদির ভালো লাগে? ভালো লাগতে পারে? রঞ্জা বেশি কেঁদো না, প্লিজ কেঁদো না। দেখো, ইকবাল মামা হয়তো তোমার চোখের সামনে নেই, কিন্তু চোখের আড়ালে তো আছে। তুমি হয়তো চোখের সামনে ইকবাল মামাকে দেখতে পাচ্ছ না,
কিন্তু তুমি তো ইকবাল মামাকে ভাবতে পারছো না বলো? আমি শপথ করছি, ইকবাল স্যারের নামে আমি শপথ করছি, যে স্বপ্নের কাজল ইকবাল স্যার আমাদের দু চোখে পরিয়ে দিয়ে গেছিল, সেই স্বপ্নের কাজল এ জীবনে কোনো দিনও মুছবো না। ইকবাল স্যারের স্বপ্নে আমরাও শরিক হব। আমি আর শবনম আজকে এখানে সবার সামনে দাঁড়িয়ে আমি আর শবনম তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তুমি ইকবাল স্যারের স্মৃতিগুলো নিয়ে আর একা থাকবে না এই গ্রামে, তুমি আমাদের সঙ্গে, আমাদের সাথে থাকবে, আমাদের সঙ্গে একসাথে কাজ করবে তুমি, আমরা একসঙ্গে কাজ করব। হ্যাঁ, হয়তো আমরা চিরকালের মতন এই গ্রামে থাকতে পারবো না, কিন্তু সপ্তাহে দুদিনের জন্য অন্তত থাকতেই পারি। আমরা শহর থেকে আসবো, এখানে দুদিনের জন্য এখানে থাকবো। এই গ্রামের লোকেদের, এখানকার রুগীদের আমরা বিনা পয়সায় বিনামূল্যে চিকিৎসা করব। আমি কথা দিচ্ছি রঞ্জা পিসি, ইকবাল স্যারের নামে এই গ্রামে আমরা একটা হসপিটাল তৈরি করব। কথা দিচ্ছি, এই গ্রামে আমরা একটা হসপিটাল তৈরি করব। কথা দিচ্ছি। বেঁচে থাকতো না, বেঁচে থাকলে ওই মানুষটা এই গ্রামটাকে একটা আদর্শ গ্রাম বানাতে চেয়েছিল। ওই মানুষটা এই গ্রামের মানুষদের নিয়ে শান্তিতে বাস করতে চেয়েছিল, সে তো পারল না। কিন্তু তোরা তার না পারা কাজটা কাঁধে তুলে নিয়েছিস, এটাই আমার কাছে অনেক আনন্দের। তোরা আসবি বলেছিস, আর কি চাই বলতো? আর কিচ্ছু চাই না। আমি তো আমার জীবনের বেঁচে থাকার মানে খুঁজে পেলাম রে। রঞ্জা পিসি, ও যদি আসে তাহলে আসবে ইকবাল মামার জন্য, আর আমি যদি আসি আসবো আমার এই গ্রামের জন্য। দেখো, এই গ্রামে আমার জন্ম, এই গ্রাম আমার জন্মভূমি। এর প্রতি আমার কোনো মায়া নেই বলতে চাইছো?